Assalamu alaikum, dear students. How are you? Hope you are well by the grace of Almighty. Today you are welcome to online class arranged by Sheikh Abdullah School and College, presented by Muhammad Bilayat Hussain. Today we are going to discuss on completing sentence. Listen and try to understand. কমপ্লিটিং সেন্টেন্স তোমাদের প্রশ্নপত্রে উল্লেখ থাকবে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স পার্টস। পার্টস মানে অংশ। এই অংশ মানে একটা অংশ তোমাদের দেওয়া থাকবে, আর একটা অংশ তোমাদের টেন্স অনুযায়ী প্লাস স্ট্রাকচার অনুযায়ী এটা সুসম্পন্ন করতে হবে অর্থ অনুযায়ী। এখানে আমরা লাস্ট ক্লাসে তোমাদের কমপ্লিট সেন্টেন্সের কিছু নিয়মকানুন দিয়েছি, বাকি অংশ সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব। এখানে আমরা প্রথমে দিয়েছি সিন্সের ব্যবহার, ইউজেস অফ সিন্স। সিন্সের দুইটা অর্থ, একটা হলো হইতে আর একটা হলো যেহেতু। যদি সিন্সটা মাঝখানে থাকে তাহলে হইতে অর্থ প্রকাশ করে। এর একটা স্ট্রাকচার আছে, এখানে আমি দিয়েছি প্রথম ক্লোজ প্লাস সিন্স প্লাস দ্বিতীয় ক্লোজ। আর এই কমপ্লিটিং সেন্টেন্সে শুধু ক্লোজ সম্পর্কে ধারণা থাকতে হবে। এখানে কমপ্লিট সেন্টেন্সে দুইটা ক্লোজ থাকবে, একটা হলো প্রিন্সিপাল ক্লোজ আর একটা হলো সাবঅর্ডিনেটিং ক্লোজ। অতএব তোমাদের এটা না বুঝলেও চলবে, তবে জানতে হবে প্রথম ক্লোজটা কি, এখন এটার অবস্থান কোথায়। প্রথম ক্লোজ লেখা আছে, প্রথম ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়, আবার দ্বিতীয় ক্লোজটি হবে পাস্ট ইনডিফিনিট। আবার প্রথম ক্লোজটি যদি পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হয়, তাহলে দ্বিতীয়টা ক্লোজটা হবে পাস্ট ইনডিফিনিট। এখন এখানে স্ট্রাকচার দেওয়া আছে, দেখো প্রথম ক্লোজ প্লাস সিন্স প্লাস দ্বিতীয় ক্লোজ। এখানে আমি সংক্ষেপে স্ট্রাকচার দিয়েছি, প্রথম সাবজেক্ট করবে, তারপর দ্বিতীয় ক্লোজের ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়, এবং এখানে এক্সটেনশন দিয়েছি, অবজেক্ট থাকতে পারে সেটা নাও থাকতে পারে, এখানে সেগুলো এক্সটেনশন দিয়েছি, তার মাঝখানে থাকবে সিন্স। তারপর এখানে আছে তার যে আবার দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট, সেটা কি হবে পাস্ট ফর্ম এবং তারপরে এক্সটেনশন। এখানে এটা एग्जांपल দেওয়া যাক, ইট ইজ লং সিন্স। এখানে এটা প্রেজেন্ট টেন্সে দিয়েছি, ইট ইজ লং সিন্স, অনেক দিন হতে। তো কি হবে, I saw you last। এখানে আমি দিয়েছি, দেখো এই যে এটা প্রেজেন্ট টেন্সে আছে, সেজন্য এখানে দিয়েছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মানে এখানে আছে আচ্ছা স হবে, আবার আরো দেওয়া যায় স এর পরিবর্তে আমরা দিতে পারি কি, এখানে দিতে পারি I talk, T A L K E D talk you last, আমি তোমার সাথে শেষবার মতো সাক্ষাৎ করেছিলাম। আবার দেওয়া যায় I met you last, I met you last। কিন্তু প্রথমে এটা থাকবে, প্রথম বলি ইট ইজ লং সিন্স I saw you last, I talked to you last, তো I met you last। এখানে আমাদের আবার দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যদি একটা উদাহরণ দেওয়া যাক, সেটা হলো দেখো এভাবে if না এটা দিয়ে দেব না, অনার 20 years have passed, মানে 20 বছর হইতে বা 20 বছর অতিবাহিত হলো। এটা কি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তো পরটা কি হবে পাস্ট ইনডিফিনিট হবে। এখানে দেওয়া যাবে যে তিনটা উদাহরণ দিয়েছিলাম, ওই তিনটার যে কোনো একটি দেওয়া যায়, I met you last বা I talked to you last, অথবা I saw you last, I met you last, I talked to you last, বা we। এভাবে আরো দেয়া করা যায়। এখন আসো, এখানে আমরা দিয়েছিলাম প্রথম ক্লোজ যে সিন্স ও দ্বিতীয় ক্লোজ, আমরা এবার দেব আরেকটা স্ট্রাকচার দেব, সেটা হলো
এখানে যদি থাকে প্রথমে সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম থাকে, পাস্ট ফর্ম থাকে প্লাস সিন্স থাকে, তাহলে এখানে স্ট্রাকচারটা হবে তোমার পাস্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট। মনে থাকবে যে প্রথম ক্লোজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরটা হবে পাস্ট ইনডিফিনিট, প্রথমটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তার পরটা হবে পাস্ট পারফেক্ট। যে ওই তিনটা উদাহরণ দিয়ে আমরা আবার এখানে শুরু করব। যেটা আই পাস্ট পারফেক্ট এর গঠনটা সাবজেক্টের পরে হ্যাড বসবে প্লাস মূল ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম বসবে আই হ্যাড seen you last, কি হলো I had seen you last। এভাবে আর উদাহরণ দেওয়া যায়, ওখানে দিয়েছিলাম আবার দিয়েছিলাম যে I had talked talked you last। আবার কি দেওয়া যায় we had met together, আমরা একত্র হয়েছিলাম। এইভাবে মনে রাখতে হবে। আবার বলি সংক্ষেপে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে হবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট থাকলে হবে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। এগুলো তোমাদের সিন্সের তো ব্যবহার, সিন্সের আরো ব্যবহার আছে, যেমন আছে সিন্স। এবার আমরা যেহেতু অর্থ দ্বারা করা হবে, সিন্স অর্থ যেহেতু, এটা হবে তোমার সিন্স শুরুতে বলবে সিন্স প্লাস প্রথম ক্লোজ প্লাস দ্বিতীয় ক্লোজ। তবে তোমাদের এখানে আমরা প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেটিং ক্লোজ উল্লেখ করতে পারতাম। তোমার খেয়াল রাখবা প্রিন্সিপাল ক্লোজ যদি তোমার কনজাংশন শুরুতে থাকে তাহলে শেষের ক্লোজটা হবে প্রিন্সিপাল ক্লোজ, আর যদি কনজাংশন মাঝখানে থাকে তাহলে প্রিন্সিপাল ক্লোজ হবে প্রথম সেন্টেন্সটি প্রিন্সিপাল ক্লোজ হবে। আমরা এখানে প্রিন্সিপাল বা সাবঅর্ডিনেট ক্লোজ সম্পর্কে আলোচনা করার প্রথম এবং দ্বিতীয় লিখেছি। এখানে দেখো যদি সিন্স প্লাস প্রেজেন্ট মানে একটা উল্লেখ আছে সেই দ্বারা যে ক্লোজ যুক্ত হবে উপক্লোজে পাস্ট ইনডিফিনিট হবে। যেমন সিন্স আমরা এখানে সিন্স হি ওয়াজ ইন, যেহেতু সে অসুস্থ ছিল। এখন এই অসুস্থতার কারণে কি ঘটতে পারে, সে স্কুলে যেতে পারে না, সে বাইরে যেতে পারে না, সে অফিসে যেতে পারে না, সমুদ্রে মাছ ধরতে যেতে পারে না, এই ধরনের একটা সেন্টেন্স হবে। তাই হি সিন্স হি ওয়াজ ইন হি কুড নট গো আউট। এখানে আমরা সহজে একটু দিলাম সিন্স হি ওয়াজ ইন হি কুড নট গো আউট, যেহেতু সে ছিল অসুস্থ তাই সে স্কুলে যেতে পারেনি। এখানে আর একটা एग्जांपल দেই, since the rain did not come in time, যেহেতু বৃষ্টিপাত হয়নি। এখানে খেয়াল রাখবা সিন দ্বারা দোনটা করতে ম্যাক্সিমাম ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট হয়ে থাকে। তো কি হবে সিন রেইন ডিড নট কাম ইন টাইম, তো বৃষ্টি না হওয়ার কারণে কি ঘটতে পারে যে ফসল ভালো হয়নি। আমরা কি দি ক্রপস ডিড নট গ্রো ওয়েল, যেহেতু মানে সময় মতো বৃষ্টি হয়নি তাই ফসল ভালো হয়নি। তো একটা মনে রাখবা আমাদের যখন কোনো কনজাংশন দ্বারা কোনো সেন্টেন্স আমরা শুরু করি তাহলে বাংলা অর্থে কিন্তু আরো একটা কনজাংশন আসে, কিন্তু
কিন্তু আসলেও সেটা ইংলিশে লেখা যাবে না, কারণ একটা সেন্টেন্সে কনজাংশন একবারই বসাতে হয়। যদি আমরা বলতে পারি যেখানে দুটো সেন্টেন্স, কিন্তু যখন কোনো কনজাংশন দ্বারা কোনো সেন্টেন্স যুক্ত হয় তাহলে একটি আরেকটির ক্লোজ, অতএব মিলে একটি সেন্টেন্সই হয়। একটি সেন্টেন্স যদি কনজাংশন দ্বারা শুরু হয় বা মাঝখানে থাকে আর কোনো কনজাংশন কোথাও বসবে না। এবার আমাদের গেল সিন্স এর ব্যবহার। এখন আমরা আসবো এই সিন্স এর ব্যবহারের নিয়ম। পরীক্ষায় প্রায় একটা থাকে। তারপর আছে দো অথবা অ্যাজ ইফ এবং অ্যাজ দো। এর বাংলা অর্থ হলো যেন। যেন, তবে এই অ্যাজ ইফ এবং অ্যাজ দো দ্বারা যদি কোনো ক্লোজ যুক্ত থাকে তাহলে আমরা উপরে সিন্স এর নিয়ম প্রথমটা করেছিলাম সেই নিয়মই করা যাবে। অর্থাৎ প্রথমটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, দ্বিতীয়টা হবে পাস্ট ইনডিফিনিট। যেমন এখানে স্ট্রাকচার দেখো, স্ট্রাকচার দেখো, প্রথমে যদি অ্যাজ ইফ থাকে, অ্যাজ ইফ এবং অ্যাজ দো এক নিয়ম। প্রথমে প্রেজেন্ট হয়, প্রেজেন্ট প্লাস এটা হবে পাস্ট। আমি সংক্ষেপে একটা স্ট্রাকচার দিলাম। অ্যাজ ইফ দ্বারা বা অ্যাজ দো দ্বারা কোনো সেন্টেন্স যুক্ত হলে প্রথমটা যদি প্রথম পুরুষটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, দ্বিতীয়টা হবে পাস্ট ইনডিফিনিট। যেমন একটা एग्जांपल দেই, আর এই অ্যাজ ইফ টা বেশির মাঝখানে বসে, মানে হি টক্স as if, as if তাহলে আমরা এই এটাকে মাঝখানে সাজাবো। প্রথমে থাকতে পারে সেটা খুব কম, তবে এখানে আমরা দেব প্রথম ক্লোজ প্লাস as if প্লাস দ্বিতীয় ক্লোজ। তাহলে প্রথম ক্লোজটা যদি প্রেজেন্ট টেন্সের হয়, দ্বিতীয়টা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের। হি টক্স অ্যাজ ইফ, সে কথা বলে যেন, আর সে কথা বলে সে পাগল বা বোকা বা প্রেসিডেন্ট বা একজন অভিনেতা, এই ধরনের কথা আমরা মানে বলে থাকি। দেন হি টক্স অ্যাজ ইফ হি নিউ নাথিং বা এভরিথিং, মানে আমরা সে কথা বলে যেন একজন সে কিছুই না সবকিছু জানে। আবার আমরা এখানে লিখতে পারি হি নিউ নাথিং, যে সে এমন ভাবে কথা বলে যে সে কিছুই জানে না। আবার এখানে একটা উদাহরণ প্রায় এসে থাকে হি প্রিটেন্ডস। প্রিটেন্ডস অর্থ ভান করা, ছল চাতুরি করা, সে এমনই ভান করে। তাহলে আমরা এই যে কোনো একটা উদাহরণ দিতে পারবো, হি নিউ নট এভরিথিং বা হি নিউ নাথিং বা হি ওয়্যার এ, তো হি ওয়্যার এ রিচ, সে এমন ভান করে যেন সে একজন ধনী লোক বা সে একজন প্রেসিডেন্ট। এই ধরনের কথা আমরা উদাহরণ দিতে পারি। এবার আসো যে প্রথম ক্লোজটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের হয়, প্রথম ক্লোজটি যদি পাস্ট ইনডিফিনিট হয়, দ্বিতীয় ক্লোজটা হবে পাস্ট পারফেক্ট। ওই পূর্বে বলেছিলাম সিন্স এর প্রথম নিয়মটার মতো। যেমন একটা উদাহরণ দেই, হি অ্যাক্টেড, সে অভিনয় করে। এখানে দিয়া তারপর তোমাদের এখানে ডট ডট দেওয়া থাকতে পারে, সেই ডটটাকে অংশটা তোমরা পূরণ করবা। হি অ্যাক্টেড, সে অভিনয় করতো বা ভান করতো। হি হ্যাড বিন, না হি পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড প্লাস ভিটি হয়। হি হ্যাড বিন এ
কিং বা অ্যাক্টর, মানে সে অভিনয় করে যেমন একজন অভিনেতা। তাহলে এখানে বিটা V3 হলো কেন, যে যদি ওয়াজ ওয়ার থাকে, মানে তোমরা মনে রাখবা এম ইজ আর হলো বি বলতে বোঝায় এম ইজ আর পাস্ট টেন্স হলো ওয়াজ ওয়্যার, পাস্ট পার্টিসিপল বিন, তো সেই বি কে এখানে পাস্ট পার্টিসিপল বিন করা হয়েছে, তো কি হবে হি অ্যাক্টেড, হি হ্যাড, তো আমরা এখানে কনজাংশন বসাই নেই, সরি হি অ্যাক্টেড অ্যাজ দো দিলাম, অ্যাজ দো হি had been a king অথবা actor এভাবে এই as if এর ব্যবহার তোমাদের পরীক্ষায় প্রায় একটা আসে। এগুলো আমাদের as if এবং as though ব্যবহার। এবার আমরা আলোচনা করব uses of so that, uses of so that এর আরেকটা অর্থ আছে যে in order that, in order that, এটা বাংলা অর্থ হলো যাহাতে। আবার একটা in order to, সেটা যদি এভাবে ব্যবহার আসবে অনেকে in order that দেখলে in order to মতো মনে করে, আসলে কিন্তু in order to আর in order that এর মধ্যে পার্থক্য আছে। সেজন্য সোদের অর্থ যাহাতে, in order that অর্থ যাহাতে। এখানে একটা ক্লোজ আছে, এখানে স্ট্রাকচারটা হবে প্রথম ক্লোজ থাকবে, প্রথম ক্লোজ প্লাস সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট থাকবে, অর্ডার দ্যাট তাহলে দ্বিতীয় ক্লোজটা হবে, দ্বিতীয় ক্লোজ, দ্বিতীয় ক্লোজে সাবজেক্টের পর দ্বিতীয় ক্লোজ, দ্বিতীয় ক্লোজ। আচ্ছা তাহলে আমরা বলতে পারি প্রথম উল্টা বলতে পারি প্রথম ক্লোজটি যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে দ্বিতীয় ক্লোজে তোমাদের বলবে সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে, আর ক্যান আর মে এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। আর যদি এখানে প্রথম ক্লোজটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের হয় তাহলে দ্বিতীয় ক্লোজটা ক্যান এর জায়গায় হবে কুড, মে হবে মাইট, আর পুরো পাস্ট কন্ডিশনাল হয়ে যাবে। যেন একটা উদাহরণ নেই, উই গো টু স্কুল, সো দ্যাট আমরা একটাই লিখি এখানে যা আমরা স্কুলে যাই যাতে, এটা কি কারণে স্কুল যাই, উই গো টু স্কুল সো দ্যাট উই ক্যান অথবা মে, না উই ক্যান লার্ন, উই ক্যান লার্ন, যাতে আমরা শিখতে পারি। তাহলে আবার দেখি উই গো টু স্কুল সো দ্যাট উই ক্যান লার্ন, এখানে তো আমরা ক্যান দিতে মেও দিতে পারি। যদি এটা হয়তো we eat rice, in order to ever, in order that, in order that যাতে আমরা ভাত খাই যাতে we can live, যাতে আমরা বাঁচতে পারি। কিন্তু এখন যদি এখানে এই উদাহরণগুলো যদি আমরা বুঝতাম যে উই ওয়েন্ট টু স্কুল, থাক আমরা নিচে উদাহরণ শেষ করি, হি ওয়েন্ট টু স্কুল সো দ্যাট
সে স্কুলে গেল। কি করে স্কুল গেল? সো দ্যাট হি কুড, শুধু ক্যান বা কুড তাহলে কুড বা মে থাকলে, ক্যান বা মে থাকলে কুড বা মাই যেটা বড় সেটা হবে হি কুড মিট। আর গ্রামার এখানে আছে ক্যান, কুড, মে, মাই, কুড, শুড এর পরে সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে। উই কুড মিট হিজ ব্রাদার। মনে থাকবে তো যে যদি প্রথমটা সো দ্যাট দ্বারা বা ইন অর্ডার দ্যাট দ্বারা কোনো ক্লোজ যুক্ত থাকে তাহলে প্রথমটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় দ্বিতীয় ক্লোজে সাবজেক্ট বা ক্যান বা মে বসাবো, তারপর ভার্ব অন বসাবো। আবার যদি প্রথমটাতে পাস্ট টেন্সের হয় দ্বিতীয় ক্লোজে সাবজেক্টের পর কুড অথবা মাই বসাবো। এবার আমরা আরেকটা গ্রামার নিয়ে আলোচনা করব, যেমন সো দ্যাট এর পাশাপাশি আছে সো ডট ডট দ্যাট। সো ডট ডট দ্যাট, এটার বাংলা অর্থ হলো একই যে। আচ্ছা, এখানে প্রথমে একটা ক্লোজ থাকবে, তারপর মাঝখানে সো ডট ডট দ্যাট থাকবে, আর এই যে সো ডট ডট দ্যাট এর মাঝখানে তোমার বলবে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, সেজন্য এখানে ডট ডট দেওয়া হয়। কি বলবে? অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বলবে। যেমন আমি আস্তে আস্তে আমি উদাহরণ দিয়ে শুরু করি। যেমন he is so weak that, এই উইকটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে এখানে এটা নাম সো ডট ডট দ্যাট, এটা কালা থাকে আমার হি ইজ সো উইক দ্যাট, সে এতই দুর্বল যে। এই এতই দুর্বল থেকে অনেক উদাহরণ তুমি সেট করতে পারো, যে সে খেতে পারে না, পড়তে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, এই ধরনের একটা দিতে পারো। তবে এটা বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ হয়ে থাকে। এই হি ইজ সো উইক দ্যাট, সে এত দুর্বল যে পরের সেন্টেন্সটা বেশি সময় নেগেটিভ হয়ে থাকে। তবে হি ক্যান নট ওয়াক, আমরা আরো বাড়াতে পারি, বলতে লিখতে পারি সে হাঁটতে পারে না, সে খেতে পারে না, সে চলতে পারে না, সে এক ইঞ্চি নড়তে পারে না, এই ধরনের অন্তত বলতে পারি আমরা। তবে যদি এটা পাস্ট টেন্সের হয়, এটা যদি পাস্টে থাকে তাহলে এখানে ক্যান নট থাকে কুড নট হবে। পূর্বে বলেছিলাম তোমার সোজাটের নিয়মের ক্ষেত্রে হি ওয়াজ সো উইক দ্যাট, এই উদাহরণটাই দিলাম। কি হবে? হি কুড নট ওয়াক, বা এখানে আমরা আগে দিতে পারি কুড নট ইট, সে খেতে পারত না। এভাবে আমরা দিতে পারি। শুধু একই নিয়ম, শুধু মনে রাখতে হবে প্রেজেন্ট থাকলে হবে ক্যান নট, আর যদি পাস্টে থাকে তাহলে হবে কুড নট। দেখো এখানে আবার এই সো দ্যাটের পাশাপাশি সো দ্যাটের সিম্পলে একটা গ্রামার আছে, এটাও তোমাদের কমপ্লিট সেন্টেন্সে প্রায় আসে। যে তোমরা অবশ্যই সিম্পল কমপ্লিট করেছো, এই এটা হলো টু ডট ডট টু, এটার অর্থ একই, এটার অর্থ একই যে। তাহলে এখানেও তোমার এই টু বলবে, এখানে একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বলবে, তারপর টু বলবে। এই টু এর পরে তোমাদের একটা ভি ওয়ান বসবে। মনে রাখবা টু এর পরে সর্বদাই ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কিছু ব্যতিক্রম ছাড়া। যেমন আছে এখানে হি ইজ টু ফুলিশ, he is too foolish. মনে রাখবা সো ডট ডট দ্যাট এর সিম্পলে টু ডট ডট টু, এটা কিন্তু আসলে আমরা আলাদা পার্থক্য বলি, উচ্চারণ আলাদা বলি, কিন্তু আসলে দুটো উচ্চারণ একই, টু ডট ডট টু, কিন্তু আমরা বলি টু ডট ডট টু, একটু আলাদা করে বোঝানোর জন্য।
সেজন্য কি হবে হি ইজ টু পুলিশ। এখানে যদি আমরা প্রথমে কথা হি ক্যান নট বা ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য সিম্পল ম্যাটার, হ্যাঁ, বা হি ক্যান নট সলভ দ্য সিম্পল ম্যাথ, এভাবে আমরা দিতে পারতাম, কিন্তু আমরা এখানে ভার্ব দিয়ে শুরু করতাম। এই টু এর পরে সর্বদা কি হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাই হি ইজ টু পুলিশ টু আন্ডারস্ট্যান্ড the simple matter। সে একই প্রকারে সহজ জিনিসটা করতে পারে। এখানে আর উদাহরণ দেই আমরা, she, এটা যে টেন্সই থাকবে, she was too short, সে একই খাটো ছিল যে, তো মনে রাখবে এটা কিন্তু প্রেজেন্ট ছিল, আমরা এখানে টু এর পর V1 বসিয়েছি, কিন্তু এখানে পাস্ট টেন্স থাকলো আমাদের ভি মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তো কি হবে he was too short to touch the ceiling or touch the fan, এবং আমরা দিতে পারি touch the fan, এবং আমরা উদাহরণ সেট করতে পারি। এখন আমরা আলোচনা করব দো অলদো সম্পর্কে। যেমন আছে এই দো, দো আবার আছে অলদো, এই দুটারই একই অর্থ, তার তো যদিও। পূর্বে আমরা লাস্ট ক্লাসে আমরা ইফ এর ব্যবহার সম্পর্কে আলোচনা করেছিলাম, ইফ অর্থ যদি, আর এখানে অলদো বা দো অর্থ যদিও। আসলে এই সবটার ক্ষেত্রে এই দো অলদো গ্রামার বা সেন্টেন্স খুবই সহজ, তো যুক্তি সহগত যে কোনো সেন্টেন্স ব্যবহার করতে পারবে। এই দো এটা ইজি দেই, তোমরা ইজি সম্পর্কে অনেকে জানতে ইচ্ছে করে, ইজিতে একটু ব্যতিক্রম, ফর এক্সাম্পল, ইজি কয় ফর এক্সাম্পল, যদি ওটার সাথে তার মিলে তারপর ধরতে হবে ইজি অর্থ ফর এক্সাম্পল, তবে এখানে কম বলবে, আমি একবার পেনে লিখি তো সেজন্য কমটা দেই না। তো দো অর্থ দো হি ইজ পোর, পোর এর যদিও সে গরিব, তার কি হতে পারে এটার সাথে একটা কি শর্ত যুক্ত হতে পারে, একটা বিপরীত ধর্মী একটা ওয়ার্ড বসাতে হবে। দো হি ইজ পোর হি ইজ হ্যাপি, যদিও সে গরিব তারপরও সে সুখী, এখানে আমরা অনেস্ট শব্দ দিতে পারি। আবার ডোর জায়গায় ডোরে অলদো দেওয়া যায়, যেমন আপনি এখন অলদো he was hard, যদিও সে কঠোর পরিশ্রম করে, এর সাথে কি বিপরীত হতে পারে, although he was hard, কি হবে he can not prosper, ওটা নেগেটিভ হতে পারে, সমস্যা নেই, prosper in life, মানে যদি ও সে কঠোর পরিশ্রম করে কিন্তু জীবনে সে উন্নতি করতে পারে না, বা সফল হতে পারে না, বড় হতে পারে না, অনেক চেষ্টা করে কিন্তু পারে না। এর সাথে দো অলদো আবার যদি আমরা সিম্পলে দিয়ে যাই, তাহলে ইন স্পাইট অফ বা ডিসপাইট হয়ে থাকে। ইউজেস অফ ইন স্পাইট অফ, in spite of, এর আগে অর্থ হচ্ছে despite, বাংলা অর্থ সত্ত্বেও। তবে এখানে একটা স্ট্রাকচার আছে, ওই দো অলদো যদি সিম্পল করতে কয়, এখানে দুটো নিয়ম তোমরা শিখতে পারবা, এটা হলো কমপ্লিট সেন্টেন্স আর হলো সিম্পল কমপ্লিট।
দো অদর থাকলে সিম্পল করার সময় আমাদের ইন স্পাইট অফ বসাতে হয়, ইন স্পাইট অফ বা ডিসপাইট। এখানেও বিপরীত জাতীয় একটা ওয়ার্ড মানে সেন্টেন্স যুক্ত করতে হবে। যেমন আগের উদাহরণ সাহায্যে আমরা দিয়ে থাকি ইন স্পাইট of his being poor। এখানে আমরা সত্য দরিদ্র হওয়া সত্ত্বেও কি হবে ইন স্পাইট অফ হিজ বিং পোর। এখানে এই উদাহরণটা অনেক সময় এরকম থাকে, দেখো ইন spite of his poverty। এখানে দেখো in spite of his being poor, আবার in spite of his poverty। দেখো তোমার যদি being টা না বসাও তাহলে poor আছে, সেই poorটা নাউন করতে পারে, পুরোটা অ্যাডজেক্টিভ এই ty যুক্ত করে এখানে poverty নাউন বানাতে হবে। যেভাবে থাকবে তোমার এইভাবে থাকবে, যেটাই থাকুক পরে বলেছিল যুক্তিসঙ্গত সাবজেক্ট প্লাস ভার্ব বসাবে। কি হতে পারে in spite of his being poor, আগেটা দিতে পারি এবার he is honest বা he is happy দিতে পারি। এটা একই উদাহরণ দিতে পারি আমরা, এটা তো আলাদা নিয়ম নাই। মনে থাকবে ইন স্পাইট অফ আমাদের যাই থাকুক দ্বিতীয় ক্লোজে দো অলদোর মতই যে সেন্টেন্স বসিয়ে থাকি সেই সেন্টেন্স আমাদের বসাতে হবে। এবার আমরা আলোচনা করব আনটিল। আনটিল মানে একটাই এবং টিল মানে দুইটাই। এর বাংলা অর্থ যে পর্যন্ত না। একটা কাজ শুরু করার যে পর্যন্ত ওই কাজটা শেষ না হবে বা না বুঝবে এই ধরনের তোমার সেন্টেন্স যুক্ত থাকবে। অর্থাৎ আনটিল দ্বারা যে ক্লোজ যুক্ত হবে ওটা নেগেটিভ ধরতে হবে, ওই সেন্টেন্সটার ভিতরে কোথাও নট বসবে না। কারণ একটা সেন্টেন্সে দুইবার নট বসে না, মানে দুইবার নেগেটিভ হয় না। দ্বিতীয় ক্লোজটা তোমরা নেগেটিভ করতে পারবা, তোমরা টিল আনটিল দ্বারা কোনো সেন্টেন্স যুক্ত করলে যুক্তিসঙ্গত একটা সেন্টেন্স বসে না। যে কোনো টেন্স এখানে মেনটেন করার দরকার না, যেটা হয় সেটাই তুমি বসিয়ে থাকবে। যেমন ওয়েট হিয়ার, তুমি এখানে অপেক্ষা করো। তো কি হবে যে পর্যন্ত না বৃষ্টি থামে বা আমি না খুশি বা গাড়ি না আসে, এই ধরনের সেন্টেন্স আমরা বসাতে পারি। কি বসাতে পারি ওয়েট হিয়ার টিলও দিতে পারি অথবা আনটিলও দিতে পারি। টিল এবং আনটিল একই অর্থ প্রকাশ করে, নেগেটিভ অর্থ প্রকাশ করে থাকে। টিল দি ট্রেন কাম, এখানে থার্ড পারসন সে এর জন্য কামস বা ট্রেন অ্যারাইভস বা দি রেইন স্টপস। আবার এনার থাকতে পারে হি উইল ওয়েট হিয়ার আনটিল, সেখানে অপেক্ষা করবে যে পর্যন্ত, এই আগের উদাহরণগুলো দেওয়া আছে, যে পর্যন্ত দি রেইন স্টপস, বৃষ্টি না থামা পর্যন্ত সেখানে অপেক্ষা করে থাকবে। এই আনটিল এবং টিলের কাছাকাছি আগে ইংলিশে অ্যাজ লং অ্যাজ, এর অর্থ যতক্ষণ। এটা এই ধরনের করে দেওয়া যায় as long as,
অর্থ হলো যতক্ষণ। এটারও সেই টিল এবং আনটিলের মধ্যে আমরা উদাহরণ দিয়ে থাকি, রেজাল্টগুলো প্রায় এসে থাকে। Allah will be our side, অর্থাৎ আল্লাহ আমাদের পাশে থাকবে as long as our aim is honest, মানে যতক্ষণ আমাদের উদ্দেশ্য সৎ থাকবে ততক্ষণ আল্লাহ আমাদের পাশে থাকবে। আবার এইমের জায়গায় আমরা পারপাসও দিতে পারি না, এই অথবা পারপাস। লেখাটা পারপোজ বলে, উচ্চারণ হবে পারপাস। এগুলো as long as এর ব্যবহার। এবার আমরা আলোচনা করব as soon as এর বাংলা অর্থ হলো যেই মাত্র। তারপর আলোচনা করব I wish, হলো আমার ইচ্ছা না ইচ্ছা, এটাও দিতে পারি। তারপরে করো it is high time, it is high time, অথবা it is time যদি থাকে it is time plus subject। এটা বাংলা এখন উপযুক্ত সময়, এখন উপযুক্ত সময়। এভাবে এইগুলো গ্রামার, এতগুলো গ্রামার কেন লিখলাম? কারণ এইগুলো গ্রামার অর্থ আলাদা হলেও টেন্স এক হয়ে থাকে। যদি as soon as দ্বারা যদি কোনো সেন্টেন্স যুক্ত হয়, প্রথম ক্লোজটা পাস্ট ইনডিফিনিট হবে, দ্বিতীয় ক্লোজটা পাস্ট ইনডিফিনিট হবে, অর্থাৎ উভয় ভার্বেরই V2 মানে পাস্ট ইনডিফিনিট করতে হবে। তাহলে ইট ইজ হাই টাইম, এটা দ্বারা কোনো সেন্টেন্স যুক্ত হলে, ইট ইজ টাইম দ্বারা যুক্ত হলে প্রথম ক্লোজটা পাস্ট ইনডিফিনিট, দ্বিতীয় ক্লোজটা হবে পাস্ট ইনডিফিনিট। আবার এখানে এখানে উইশ হবে, আই উইশ আমার ইচ্ছা, এটাও তোমার পাস্ট ইনডিফিনিট হয়ে থাকে। যেমন দেখো as soon as we reached school কমা বসে, আর আধুনিক নিয়মে কমা না বসালেও চলে। as soon as we reached school কি হবে? the bell rang, R-A-N-G, ring past is a ran, past হলো rang, ring rang rang, সে V2 হবে। অর্থাৎ ঘন্টা পড়া মাত্র আমরা স্কুলে পৌঁছলাম। এবার উদাহরণ দেই I wish দ্বারা, I wish কি হবে? I were a bird, আমরা একটু বলে থাকি ইস, হ্যাঁ, যদি আমি একটু পাখি হতাম, বা আমার ইচ্ছা আমি যদি একটু পাখি হতাম। এই আই আমরা জানি যে আই উপরে অগ্নি বা ওয়াজ বসে থাকে, কিন্তু যদি ইচ্ছা পোষণ করে অর্থাৎ সাবজান্টিভ কেস হয়, সেক্ষেত্রে ওয়াজের জায়গায় ওয়্যার হবে। কোথায় কি হবে? ওয়াজের জায়গায় ওয়্যার হবে। আই উইশ আই ওয়্যার এ বার্ড, আই ওয়্যার এ কিং, আই ওয়্যার এ ডাক, যদি আমি হাঁস হইতাম, আমি একটা রাজা হতাম, এই ধরনের থেকে থাকে। তারপরে আছে ইট ইজ হাই টাইম,
ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। এবং একটা ক্লোজ থাকলো। এখন কি উপযুক্ত সময়, যদি সাবজেক্ট দেওয়া থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী তুমি ক্লোজটা সম্পূর্ণ করবে। আর যদি সাবজেক্ট না থাকে তাহলে যুক্তিসঙ্গত একটা সাবজেক্ট বসিয়ে ওই অনুযায়ী তোমরা ক্লোজটা সম্পূর্ণ করবে। যেমন ইট ইজ হাই টাইম উই বসাই নিলাম, সাবজেক্ট দেওয়া ছিল না সেই জন্য। স্টাডি, স্টাডি থেকে স্টাডি হবে, মানে ভার্বের পাস্ট ইনডিফিনিটিভ হবে। উই স্টাডি হার্ড বা উই স্টাডি অ্যাটেনটিভলি, উই স্টাডি ডিলিজেন্টলি, এই ধরনের একটা ওয়ার্ড বলবে। যদি ইট ইজ আইটেম দেওয়া থাকে, ইট ইজ টাইমের ব্যবহারটা খুব কম আসে, ইট ইজ হাই টাইম। যদি সাবজেক্ট দেওয়া থাকে দি গভ, না এখনই উপযুক্ত সময় সরকারের কি করা উচিত, রিমুভ করাপশন বা কন্ট্রোল প্রাইস হাই, না কবে রিমুভ কন্ট্রোল দিতে পারো, CON কন্ট্রোল প্রাইস হাই। এখন এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ আনা সরকারের উপযুক্ত সময়। বা দিতে পারতাম ইট ইজ হাই টাইম দি গভ রিমুভ করাপশন, মানে এখনই সরকারের দুর্নীতি দূর করার উপযুক্ত সময়। এ ধরনের আর্গুমেন্ট। এরপর আমরা আলোচনা করব অ্যাজ সুন অ্যাজ এর নেগেটিভ হয় নো সুনার হ্যাড। সেই নো সুনার হ্যাড সম্পর্কে আলোচনা করব, যে তবে অর্থ প্রায় কাছাকাছি হলেও কিন্তু গ্রামারিক্যাল দিকে পার্থক্য আছে। এই যে আলোচনা করব নো সুনার, নো সুনার হ্যাড ডট ডট দ্যাট, এভাবে স্ট্রাকচারের নাম তোমার ডিটেইলস পরে আলোচনা করব। আবার আছে এখানে হার্ডলি হ্যাড ডট ডট হয়ে, তারপরে আছে স্ক্যারলি হ্যাড ডট ডট হয়ে। এখন এটার কি বুঝলাম, মানে নো সুনার হ্যাড এর বাংলা অর্থ হলো পৌঁছতে না পৌঁছতি, ধরতে না ধরতি, খাইতে না খাইতি, শুরু হইতে না হইতি, এটার নেগেটিভ অর্থ লাগা বলতে হবে। তবে গ্রামারে নো সুনার হ্যাড এর প্রথম ক্লোজের পর একটা দেন বসবে, সরি এখানে আমরা দেন লিখেছিলাম, হবে দেন বসবে। আর তো গ্রামারে হার্ডলি হ্যাড এর পর বলবে হয়ে, শুধু কনজাংশনের পার্থক্য, টেন্স একই। স্কারলি হ্যাড ডট ডট হয়ে, এর অর্থ তোমার এই দ্বারা যদি কোনো সেন্টেন্স যুক্ত হয় নো সুনার হ্যাড ডট ডট দেন, হার্ডলি হ্যাড ডট ডট হয়ে এবং স্ক্যারলি হ্যাড ডট ডট হয়ে দ্বারা কোনো সেন্টেন্স যুক্ত হয়, দ্বিতীয় ক্লোজটি হবে পাস্ট ইনডিফিনিট আর প্রথম ক্লোজটি হবে পাস্ট পারফেক্ট। যেমন অ্যাজ সুন অ্যাজ এ ছিল কি উভয় ক্লোজ পাস্ট ইনডিফিনিট হবে, আর নো সুনার হ্যাড ডট ডট দেন, হার্ডলি হ্যাড স্ক্যারলি হ্যাড এর প্রথমটা হবে পাস্ট পারফেক্ট আর দ্বিতীয়টা হবে পাস্ট ইনডিফিনিট। আর কনজাংশন বলতে মাঝখানে যেমন আছে নো সুনার হ্যাড উই reached the station. স্টেশন এখানে বলবে কি দেন। এখানে তোমার কমপ্লিট সেন্টেন্সে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, একটা সেন্টেন্স পুরো কমপ্লিট দেওয়া থাকবে, তার আরেকটা সেন্টেন্স থাকবে ইনকমপ্লিট, অসমাপ্ত, ওটা পুরো কমপ্লিট করতে হবে। আর টেন্সের ক্ষেত্রে তোমরা জানো নো সুনার হ্যাড দ্বারা কোন সেন্টেন্স যুক্ত হলে হ্যাড এর পরে V3 হবে, তারপর পরটা V2 মানে ভার্বের পাস্ট ইনডিফিনিট। তাহলে কি হলো নো সুনার হ্যাড উই রিচ দা স্টেশন, দেন আমরা কি হলো স্টেশনে পৌঁছতে না পৌঁছতে, দি
ট্রেন লেফট। লিভ অর্থ ত্যাগ করা, লিভ পাস্ট টেন্স হয় লেফট, ত্যাগ করা। আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটি ছেড়ে দিল। তাহলে যদি এভাবে থাকে হার্ডলি had the rain stop when, এখানে হবে কি when। তোমাদের মনে রাখতে হবে যদি কনজাংশন দেওয়া থাকে তো থাকে, না থাকলে তোমাদের বসিয়ে দিতে হবে রসুনা, তাহলে কি বসাবা দেন বসাবা। আর যদি হার্ডলি হ্যাড বা স্টার না থাকে তাহলে when বসাতে হবে। আর টেন্স উভয়ই একই হবে। Hardly had the train stopped then when we started our journey। মানে বৃষ্টি থামতে না থামতে আমরা আমাদের ভ্রমণ শুরু করলাম। এই গেল অ্যাসুরা ব্যবহার, নো সুনা হ্যাড ব্যবহার। এবার তোমাদের আমরা একটু অন্যান্য গ্রামার আলোচনা করব, সেটা হলো লিস্টের ব্যবহার। ইউজেস অফ লিস্ট। এর বাংলা অর্থ পাশে ভয় হয়, অথবা শুধু পাশে, অথবা নসেব বা নতুবা। অথবা নসেব বা নতুবা সেন্ট বাংলা অর্থ আমরা সহজে পাইলে সেটা আমরা লিখে পাশে ভয় হয়। এই লিঙ্ক দ্বারা কোনো সেন্টেন্স যুক্ত হলে প্রথম ক্লোজটা যে টেন্সেরই থাকুক, প্রেজেন্ট টেন্সের বা পাস্ট টেন্সের বা ফিউচার টেন্সের যে টেন্সেরই থাকুক, দ্বিতীয় ক্লোজটি হবে তোমার সাবজেক্টের পর শুরু করবে। যেন আমি এখানে দেখাতে পারি প্রথম ক্লোজ, যেহেতু লিস্ট মাঝখানে পড়বে কনজাংশন, কিন্তু প্লাস লিস্ট প্লাস এই দ্বিতীয় ক্লোজে কি হবে সাবজেক্ট এই সাবজেক্ট প্লাস শুড প্লাস প্রেজেন্ট ভার্ব। তো বলেছিলাম প্রথম ক্লোজটা যে টেন্সই থাকুক, দ্বিতীয় ক্লোজে সাবজেক্ট বসবে, তার শুড বসবে, তার ভার্বে প্রেজেন্ট ভার্ব বসবে। তারপরে এক্সপ্রেশন বসতে পারে, নাও বসতে পারে। দেখো একটা উদাহরণ আসবে, দি ওল্ড ম্যান walks slowly লিস্ট বৃদ্ধ লোকটি ধীরে ধীরে হাঁটে। তবে একটা কথা মনে রাখবা, এই লিস্ট নেগেটিভ অর্থ প্রকাশ করে থাকে। তাই দ্বিতীয় ক্লোজে আর কোথাও নট বসানো যাবে না। প্রথমটা নেগেটিভ হতে পারে, অ্যাফার্মেটিভ হতে পারে, দ্বিতীয় ক্লোজটা হবে অ্যাফার্মেটিভ। মানে লিস্টটা কি নেগেটিভ অর্থ প্রকাশ করে থাকে। দি ওল্ড ম্যান ওয়াকস স্লোলি লিস্ট, তাহলে কি হবে সাবজেক্ট হবে হি, তার কি হবে শুড হবে শুড অল, অল অর্থ পড়ে দাও, অল ডান। কি হবে বৃদ্ধ লোকটি ধীরে ধীরে হাঁটে, পাশে সে পড়ে না যায়, হ্যাঁ, বা পড়ে না যাওয়ার ভয়ে সে ধীরে ধীরে হাঁটে। তাহলে আমরা এর এক উদাহরণ দিয়ে থাকি। মনে রাখবা যে যে টেন্সই থাকুক দ্বিতীয় ক্লোজটাতে শুড প্লাস ভি অন বসাতে হবে। এবার আলোচনা করব তোমাদের সিলেবাসে যেটা কম্পিটিশনে থাকে, সেটা হলো থাকে জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ। এটা আমরা বলেছিলাম ভার্বের ভিতরে যে
নন ফাইনিট ভার্বকে তিন ভাগে ভাগ করা হয়। সেটা হলো জিরান্ড, পার্টিসিপল আর হলো ইনফিনিটিভ। সেই ইনফিনিটিভ আসল কথা, কিন্তু আসলে এগুলো ছাড়াও আরো অনেক গ্রামার এখানে এসে থাকে। তবে কমপ্লিট সেন্টেন্স মনে রাখবা যে বিভিন্ন গ্রামারের সার সংক্ষেপ হলো কমপ্লিটিং সেন্টেন্স। বিভিন্ন গ্রামার দিয়ে তোমাদের এই কমপ্লিট সেন্টেন্স আসতে পারে। তা আমরা কি তারপরে কিছু আলোচনা করে থাকি। যেমন এখানে আলোচনা করব আজকে বাই প্লাস জিরান্ড। জিরান্ড তাহলে বাই প্লাস জিরান্ডটাকে তোমাদের জানতে হবে। যদি জিরান্ড মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি সেটা নাউনের কাজ সম্পন্ন করে সেটা হবে জিরান্ড। তবে এখানে বাই প্লাস জিরান্ড মানে কি, বাই বসবে প্লাস জিরান্ড। জিরান্ড মানে কি বাই বসবে তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, এটাই হবে নাউনের কাজ, মানে এটাই জিরান্ড, বাই প্লাস জিরান্ড। তবে বাই প্লাস জিরান্ড দ্বারা কোনো সেন্টেন্স যুক্ত হলে যুক্তি সঙ্গত একটা সেন্টেন্স বসাতে হবে, তবে সেই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ করতে হবে। মনে থাকবে? এই যে একটা উদাহরণ দেই, বাই টেকিং প্রোটিন। আমরা এই প্রোটিন খেয়ে কি পেতে পারি, যুক্তিসঙ্গত একটা সেন্টেন্স বসাতে হবে। কি হতে পারে? উই ক্যান গেট এনার্জি। মানে সেন্টেন্স আমাদের একটু সুন্দর হয় নাই। তারপর বাই টেকিং প্রোটিন উই ক্যান গেট এনার্জি, মানে প্রোটিন আমি যদি খাবার খেলে আমরা কি পাই, শক্তি পাই। আবার এভাবে থাকতে পারতো বাই ইটিং এগ, আমরা ডিম দিয়ে খেতে পারি, উই ক্যান গেট প্রোটিন। আমরা ডিম খেয়ে আমিষ পেতে পারি। তবে এবার আরো আছে, উই ক্যান বাই টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ উই ক্যান কিপ ফিট, শারীরিক ব্যায়াম করে আমরা সুস্থ থাকতে পারি। এবার আলোচনা করব উইদাউট প্লাস জিরান্ড। আমি পূর্বে বলেছিলাম জিরান্ডটা কি, আবার এবার উইদাউট প্লাস জিরান্ড, আউট প্লাস জিরান্ড। অর্থাৎ প্রথমে উইদাউট বলবে, তারপরে মেইন ভার্বের সাথে আইন যুক্ত হবে। এই ধরনের একটা সেন্টেন্স তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে থাকতে পারে। তবে দ্বিতীয় ক্লোজটিতে কি হতে হবে, একটা যুক্তিসঙ্গত ক্লোজ বসাতে হবে, তবে সেটা অবশ্যই নেগেটিভ হতে হবে। এই হলো তোমার বাই প্লাস জিরান্ড এবং উইদাউট জিরান্ডের মধ্যে একটু পার্থক্য আছে। বাই প্লাস জিরান্ড দ্বারা যেটা যুক্ত হবে সেটা হবে অ্যাফার্মেটিভ, আর উইদাউট প্লাস জিরান্ড দ্বারা যেটা যুক্ত হবে সেটা হবে নেগেটিভ। লেটস গিভ এক্সাম্পল। But without taking physical exercise, you have then we cannot, negative কথা না, we cannot keep fit, আমরা শারীরিক ব্যায়াম ব্যতীত আমরা সতেজ থাকতে পারি না। তাহলে আমরা আজকে আলোচনা করলাম কমপ্লিট সেন্টেন্স নিয়ে। আরো অনেক কমপ্লিট সেন্টেন্স আছে যা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এটুকু তোমরা পূর্বের ক্লাসে যা হয়েছে এবং আজকে যা হয়েছে এটুকু তোমরা আপাতত চর্চা করতে থাকবে। এটি তোমাদের বাড়ির কাজ থাকবে। আর নেক্সট ক্লাস আমরা আলোচনা করব। অল দ্য বেস্ট।